আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই দেশের একমাত্র শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন দেশের একমাত্র শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিটা চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রায় 20 কিলোমিটার উপকূল জুড়ে অবস্থিত। সেই শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিটা হংকং কনভেনশন অনুযায়ী গ্রিন ইয়ার্ড গড়ার যে বাধ্যবাধকতা ছিল তার একটা সময়সীমা ছিল, সেই সময়সীমাটা শেষ হয়েছে গত বুধবার। কিন্তু এর মধ্যে দেখা গেছে যে 12টির মতো ইয়ার্ড এখন পর্যন্ত গ্রিন হয়েছে, আরও অনেকগুলো ইয়ার্ড এখনো গ্রিন হতে পারেনি। সার্বিক বিষয় নিয়ে আমরা আজকের এই প্রোগ্রামে আলোচনা করব। আমরা শুরুতে একটু দেখে আসতে চাই, এ নিয়ে আমাদের সহকর্মী ফখরুল ইসলাম একটি প্রতিবেদন তৈরি করছেন, সেটি আগে একটু দেখে আসতে চাই। 2009 সালের মে মাসে হংকং কনভেনশনে বিশ্বব্যাপী শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোকে গ্রিন বা নিরাপদ করার সিদ্ধান্ত হয়েছিল, যার সময়সীমা শেষ হয়ে গেল বুধবার। এ সময়ে বাংলাদেশে গ্রিন হয় 12টি ইয়ার্ড। পৃথিবীতে সমুদ্রগামী জাহাজ কাটায় শীর্ষে বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটি 115, তুর্কি 14 আর চীন 2টি ইয়ার্ড গ্রিন করে নেয়। জাইকার মতো বিদেশি সংস্থার সহায়তায় এইসব দেশের সরকার স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলেও ব্যতিক্রম বাংলাদেশ, যেখানে অর্থের ব্যবস্থা করতে হয় ইয়ার্ড মালিকদেরই। ফলে তেমন গতি পায়নি গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন। জাইকার মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্টের কোলাবোরেশনে ওনারা একটা ফান্ডিং দিচ্ছে। আমরাও এখানে বাংলাদেশে গভর্নমেন্টকে বিভিন্নভাবে আমরা অ্যাপ্রোচ করেছি একটা সফট লোনের ব্যবস্থা করার জন্য, এবং জাইকার প্রতিনিধিও ওনারা বিভিন্ন সময় এখানে আমাদের ইয়ার্ড ভিজিট করেছে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিতে ওনাদের সাথে জয়েন্ট কোলাবোরেশন আমরা মিটিংও করেছি। কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা আজ পর্যন্ত আমরা কোনো সহযোগিতা আমরা পাইনি। এই পর্যন্ত যে কয়েকটা ইয়ার্ড গ্রিন ইয়ার্ডের সার্টিফিকেট পেয়েছে, আমাদের নিজস্ব ফান্ডিং থেকে আমরা এই টাকাটা আমরা স্পেন্ড করেছি। ইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবি এর তথ্য মতে 30টির মতো ইয়ার্ড চালু থাকলেও অস্তিত্ব আছে 51টির, যার মধ্যে গ্রিন হওয়া 12টির বাইরে 18টি রয়েছে এ প্রক্রিয়ায়। বাকি 21টিও কার্যক্রম শুরুর অপেক্ষায়। সংশ্লিষ্টরা বলছেন 25 জুনের মধ্যে গ্রিন হওয়ার সুযোগ কাজে লাগাতে না পারায় 39টি ইয়ার্ড পড়তে পারে ব্যবসায়িক ঝুঁকিতে। যদি কমপ্লায়েন্ট প্রসেসে জাহাজ ডেমোলিশন করতে হয়, রিসাইক্লার মানে আপনার ওনাররা তারা প্রেফার করবে হচ্ছে ইন্ডিয়ান ইয়ার্ডগুলোতে পাঠাতে। সো এইটা একটা বিরাট ইম্প্যাক্ট আমাদের বাংলাদেশের জন্য, আমাদের স্লো ডাউন হয়ে যাবে। 2011 সালে আমাদের শিপ রিসাইক্লিং রুল, যেটা এইচকেসি অ্যাডাপ্ট করে যে অ্যামেন্ডমেন্টটা হচ্ছে, অর্ডিন্যান্স জারি করে হলেও যদি এটা আমাদেরকে পাবলিশ করে, তাহলে এটা আমাদের জন্য খুবই আমার মনে হয় উপকার আমরা পাবো। হংকং কনভেনশনে অনুস্বাক্ষর করেছিল 24টি দেশ, যাদের অনেকেই আগামীতে জাহাজ কাটায় আসতে চায়। ফলে সহসা গ্রিন না হওয়া ইয়ার্ডগুলোর ব্যবসা চলে যেতে পারে নতুন উদ্যোক্তাদের হাতে। অবশ্য সরকারের শিপ রিসাইক্লিং বোর্ড বলছে, ঋণ সহায়তার পূর্বশর্ত ইয়ার্ডের উন্নয়ন। এই লক্ষ্যে কাজ চলছে নরওয়ের সাথে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন গ্রিন শিপ রিসাইক্লিং কনসালটেন্ট প্রকৌশলী মাহবুবুর রহমান এবং গ্রিন শিপ রিসাইক্লিং বিশেষজ্ঞ ইফসার মোহাম্মদ আলী শাহিন। দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই আমাদের রিপোর্টে দেখেছেন যে একটি প্রতিবেদন যে গ্রিন শিপইয়ার্ড যে বাধ্যবাধকতা শেষ। যদি আগে প্রকৌশলী মাহবুবুর রহমান আপনাকে দিয়ে শুরু করি, এখন কি আসলে সার্বিক পরিস্থিতি কি দাঁড়াচ্ছে আসলে? তাহলে সার্বিক পরিস্থিতির যদি আপনি বোঝান, সেটা হচ্ছে এটা আইএমওর একটা যে টার্গেট, সেটা হচ্ছে নেট জিরো বাই 2050। ওইটার আলোকেই কিন্তু সাস্টেনেবল রিসাইক্লিং বা গ্রিন রিসাইক্লিং যেটা আমরা বলি, বেসিক্যালি ওটারই কিন্তু একটা পার্ট হচ্ছে গ্রিন রিসাইক্লিং কনসেপ্টটা। এর মধ্যে যদি ওয়ার্ল্ডের প্রচুর জাহাজ আপনার 2030 পর্যন্ত প্রায় 15,000 জাহাজ কিন্তু ডেমোলিশন করতে হবে। এখন এই জাহাজগুলি অনেকগুলি ক্রাইটেরিয়া রিসাইক্লিংয়ের জন্য পাঠানোর জন্য যেটা পাঠায় জাহাজগুলি, তার মধ্যে একটা হচ্ছে CO2 ইমিশনটাকে কমানো, যে অনেক ওল্ড ফ্যাশন শিপ। সো এই কারণে গ্রিন রিসাইক্লিং বা সাস্টেনেবল রিসাইক্লিংটা এবং এই যে হংকং কনভেনশনের যে ইমপ্লিমেন্টেশনটা, সেটা একটা বিরাট ইম্প্যাক্ট
ওয়ার্ল্ড ওয়াইড আপনার শিপিংয়ের জন্য। সো এই ক্ষেত্রে বাংলাদেশ, যদিও আমি বলবো যে বাংলাদেশ হচ্ছে একটা গ্লোবাল কন্ট্রিবিউটর, কারণ বাংলাদেশ রেটিফাই করার পরেই আপনার 24 মাস পরে বাংলাদেশ 2023 সালের 25শে জুন রেটিফাই করার পরেই হংকং কনভেনশনের ইয়েতে এঙ্গেজমেন্টে ছিল যে আফটার 24 মান্থস এটা এনফোর্সড হবে। সো যার ফলে 2025-এ 26শে জুন সেটা এনফোর্সড হয়ে গেছে। সো এই পার্সপেক্টিভে বাংলাদেশে কিন্তু একটা হিউজ কন্ট্রিবিউশন আছে গ্লোবাল শিপ রিসাইক্লিংয়ে, এবং এটাতে আমরা অনেক চ্যালেঞ্জ আছে, তারপরেও এখন পর্যন্ত যতটুকু নিজস্বায়নে শিপ রিসাইক্লাররা এই ইন্ডাস্ট্রিকে যেভাবে আপনার এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা আসলে কিন্তু একটা অনেক প্রশংসার দাবি রাখে। বাট সরকারের যদি একটা এঙ্গেজমেন্ট থাকে এবং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের যদি একটা কন্ট্রিবিউশন থাকে, তাহলে এই ইন্ডাস্ট্রিটা আপনার যে রুগ্ন ইন্ডাস্ট্রি থেকে এটা কিন্তু যে কোনো সময় ঘুরে দাঁড়াবে। সো এটা হচ্ছে এই রিসাইক্লিংয়ের প্রেজেন্ট স্ট্যাটাস। এখন যেহেতু তাদের গ্রিন শিপইয়ার্ড করার যে বাধ্যবাধকতা, সময়টুকু যেহেতু শেষ, এখন যে জাহাজগুলো আসবে সেগুলো আসলে কাটার ক্ষেত্রে কোনো ধরনের এমবার্গো বা এই টাইপের কোনো কিছু কি থাকবে, না আসলে স্বাভাবিক যে প্রক্রিয়া সেটা আসলে চালানো সম্ভব? এটা স্বাভাবিকভাবে চালানো সম্ভব নয়, এটা একেবারে স্ট্রেটওয়ে। এটা হচ্ছে আপনার একটা কনভেনশন যখন আপনি এনফোর্সড হয় তখন কিন্তু এই হংকং কনভেনশনকে অ্যাডাপ্ট করার দায়িত্ব হচ্ছে সেই দেশের। অর্থাৎ আমরা যেহেতু একটা পার্টি, যেহেতু বাংলাদেশ সরকার হংকং কনভেনশন রেটিফাই করেছে, সো উই কল ইট পার্টি, বাংলাদেশ একটা পার্টি। সো এই পার্টি তার নিজস্ব একটা মেকানিজম হংকং কনভেনশনে ক্লিয়ারলি মেনশন করা আছে যে সে কিভাবে সেটাকে অ্যাডাপ্ট করবে। অ্যাডাপ্টেশন সে হচ্ছে তার রুলস অ্যান্ড রেগুলেশনগুলোকে আপগ্রেড করবে, আপনার তারপরে হচ্ছে সে একটা পলিসি, একটা টেকনিক, এই অ্যাডাপ্টেশন টেকনিক সে অ্যাপ্লাই করবে। তো তার মধ্যে একটা হচ্ছে যে আমার যারা কমপ্লায়েন্ট ইয়ার্ড তারা ডাইরেক্টলি DASR, ডকুমেন্ট অফ অথরাইজেশন ফর শিপ রিসাইক্লিং, সেটা গভর্নমেন্টকে ইস্যু করতে হবে। ওটার একটা পলিসি গভর্নমেন্ট কিন্তু তৈরি করছে। তার সাথে 80% যেসব ইয়ার্ড 80% ডেভেলপড হয়ে গেছে, সো এটা নিয়েও গভর্নমেন্ট কিন্তু চিন্তা করছে যে এদেরকে যদি পরিবেশ রক্ষা করে এবং অকুপেশন হেলথ অ্যান্ড সেফটিগুলোকে কমপ্লাই করে আমার যদি একটা প্রোগ্রেশনে, যেহেতু একটা হংকং কনভেনশনে গাইডলাইনে বলা আছে একটা মেকানিজম, অ্যাডাপ্টেশন মেকানিজম পার্টি তৈরি করবে। সো এটা যদি গভর্নমেন্ট একটা মেকানিজম তৈরি করে যে আপনার সুপারভিশন করেও 80% কমপ্লায়েন্ট ইয়ার্ডকে যদি 20% এই ফ্লেক্সিবিলিটির মধ্যে তাদেরকে জাহাজ ডিমোলিশন করার পারমিশন দেয়, তাহলেই তারপরেও আমি বলবো যে গভর্নমেন্ট কিন্তু ইন লাইন উইথ হংকং কনভেনশন। কারণ সে ওই রকম মেকানিজম হয়তো তৈরি করতে যদি গভর্নমেন্ট চায়, ইট ইজ দেয়ার, ফ্লেক্সিবিলিটি ইজ দেয়ার। নিশ্চয়। আমরা একটু মোহাম্মদ আলী শাহীন আপনার কাছে যেতে চাই। উনি যেটা বলছিলেন যে এই যে সবগুলো নির্ধারিত সময়ের মধ্যে হতে না পারার একটা অন্যতম কারণ ছিল হয়তো সরকারিভাবে একটা সহায়তা যদি পাওয়া যেত হয়তো এটা আরও বেশি গতি পেত। এর বাইরে আসলে আর কি কি কারণ আপনি মনে করেন? ধন্যবাদ। এটি একটি সময় উপযোগী উদ্যোগ, আজকে একটি সময় উপযোগী আড্ডার জন্য চ্যানেল 24কে ধন্যবাদ। আমি যেটা মনে করি আপনার এখন যে অবস্থা, যে আমরা একটা সময়সীমা পার করে একটা নতুন অধ্যায়ে চলে আসছে, শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি এখন একটা নতুন একটা অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন এটার শুরুতে এখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সরকার কি করবে বা করবে না, বা আপনার অন্যান্য কোনো পার্টি কি করবে কি করবে না, সেটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের নিজেদেরকে, সেটা মালিক হোক এবং অন্যান্য যারা বেসরকারি পার্টিজ আছে, সবাই মিলে এটিকে কিভাবে সামনের দিকে নেওয়া যায়। কারণ এখানে আপনার বাংলাদেশের এখন অবস্থাটা বুঝতে হবে। বাংলাদেশ একটা নতুন একটা পলিটিক্যাল টার্মোয়েলের মধ্যে দিয়ে গিয়ে এখন একটা সামনে একটা হয়তো একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্যে যাবে। তো কিন্তু এই সময়ের মধ্যে কি আপনার ইন্ডাস্ট্রির মালিকরা কি বসে থাকবে 1-2 বছর? আমার তো মনে হয় এটা উচিত হবে না। তো ওনাদের উচিত হবে যে ফ্যাক্টরিজগুলো, যে কারখানাগুলো এখনও ডেভেলপ হয়নি, ওদেরকে ডেভেলপ করার জন্য উদ্যোগ নেওয়া। একটা বিষয় কি কামাল ভাই, আপনার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি হচ্ছে একটা সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি। কারণ শিপ
বিল্ডিং যেমন একটা খুব টেকনিক্যাল একটা বিষয়, এখানে মেরিন ইঞ্জিনিয়ার লাগে, অনেক বড় বড় বোদ্ধা লাগে, এক্সপার্ট লাগে, ঠিক শিপ রিসাইক্লিংও কিন্তু সেরকম একটা সফিস্টিকেট জিনিস। এখন যারা আপনার গ্রিন সার্টিফাইড হওয়ার মতো করে তার ফেসিলিটিকে ডেভেলপ করবে না, আমার মনে হচ্ছে তাদের এই ব্যবসায় থাকা উচিত না। কারণ এটা আলুর ব্যবসা না বা পটলের ব্যবসা না যে আপনি নিয়ে বসে যাবেন। এখন যারা প্রগতিশীল, যারা মনে করছে যে না আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যাব, যেহেতু এটা একটি বাধ্যবাধকতা আছে, এবং যারা বুঝতে পেরেছে তারাই মার্কেট ধরে রাখতে পারবে, আর যারা বুঝতে পারতেছে না বা পারেনি তারা মার্কেটে থাকতে পারবে না। এখন আসতেছে ফাইন্যান্সিয়ালের কথা। ফাইন্যান্সিয়ালের আপনার এই অভাবটা থাকবে তো আমরা 2 বছর 3 বছর আগে থেকে জানি। সরকার তো কখনো বলে নাই যে, সেটা আপনার বিগত সরকার হোক বা বর্তমান সরকার হোক বা সামনের সরকার হোক, কোনো সরকারই এটা বলবে না যে আমরা আপনার ফান্ড দিব, আপনারা এটি একেবারে ডেভেলপ করেন, এটি কখনো বলবে না। তাহলে আমাদের ফান্ড জোগাড় কোত্থেকে আমরা ফান্ড পাবো? একটি কথা আমি গত আপনার অলমোস্ট মোর দেন 1 ডিকেডস বলে আসতেছি, এই জাহাজগুলো আসতেছে, মোস্ট অফ দিস শিপস আসতেছে আপনার ইউরোপিয়ান শিপিং কোম্পানিগুলোর থেকে, ফ্ল্যাগ চেঞ্জ করে আসতেছে, বাট মোস্ট অফ দেম আপনার এগুলোর মালিকানা ছিল বা আছে এগুলো আপনার ইউরোপিয়ান শিপিং কোম্পানিজগুলো। আমরা কোনো সরকার বা কোনো একটা ইন্টারন্যাশনাল বডিজ কখনো বাংলাদেশকে এটা বলতে আসে নাই, বাংলাদেশকে নিয়ে, যে আমরা ইন্টারন্যাশনাল শিপিং যে কোম্পানি আছে তাদেরও তো রেসপন্সিবিলিটি আছে, এটা তো তার শিপ, সে এটা রেসপন্সিবল ওয়েতে এখানে ডিসম্যান্টলিং করার জন্য সে দায়িত্ব নেবে না? তার দায়িত্ব কোথায়? তার দায়িত্ব তো আমরা কোথাও দেখি না। তো সেই বিষয়টা একটু আমরা যদি আমরা যদি এটা নিয়ে একটু কাজ করতে পারি, ভাবতে পারি যে এই জায়গাটাতে কিভাবে আমরা আপনার অ্যাড্রেস করতে পারি। নরওয়ে এবং জাপান ওনারা করছে। নরওয়ে আপনার দীর্ঘদিন ধরে স্যান্সরেক প্রজেক্ট নামে একটি প্রজেক্ট বাস্তবায়ন করা আছে। আপনার ওখানে রিপোর্ট হয়েছে অনেকগুলো, আপনার ওখানে আপনার ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, এবং আপনার মালিকদের সাথে সরকারের যে গ্যাপ, এই গ্যাপটাও আপনার মিনিমাইজ করা হয়েছে এই প্রজেক্টের মাধ্যমে। তো আমরা থ্যাঙ্কফুল যে নরওয়েন গভর্নমেন্ট এটা করেছে, এবং জাইকা রিসেন্টলি আপনি ইনভলভ হয়েছে। তো এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য আরও দেশও তো আছে, অন্যান্য আরও পার্টিজ আছে। ওই পার্টিসগুলোকে আমরা যদি এটার সাথে ইনভলভ করতে পারি, তাহলে মনে হয় আমাদের ফান্ডিংয়ের বিষয়টার জন্য আমরা হয়তো কোনো এক্সকিউজ আর হয়তো থাকবে না। বাট তারপরও আপনার আলটিমেটলি আপনি যখন শিপ কারখানা করবেন, যেহেতু সরকারের জাতীয় এবং আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, একটা গাইডলাইন আইন হয়ে গেছে, এখন আপনার ওই আইন মেনে ওই ফেসিলিটিস ডেভেলপ করে অ্যাকর্ডিং টু হংকং কনভেনশন আপনি আপনার ফ্যাক্টরি চালানোর জন্য ব্যবস্থা করতে হবে, এবং আপনার থেকে সার্টিফিকেশনটা লাগবেই। তো এই বিষয়টার মধ্যে তো আর কোনো, এখানে তো আর কারো কোনো অস্পষ্টতা নেই, এটা তো আপনার ওভাবে যেতেই হবে। তখন যার মাথা ব্যথা তারই, বিষয়টা ওরকমই এখন। এক্ষেত্রে এই যে 2023-এ যখন হংকং কনভেনশন ডিক্লার, বা ওই সময় মাঝখানে তো 2 বছর চলে গেল, প্রায় 2 বছরের মধ্যেও কি আসলে আমরা মানে এই গ্রিন ইয়ার্ড করার জায়গাতে আমরা কি আসলে খুব বেশি সমন্বিত উদ্যোগ নিতে পেরেছিলাম আসলে? আপনার কি মনে হয়? আমার মনে হয় মানে সরকারের দিক থেকে, মালিকদের তরফ থেকে, বা অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবার থেকে সমন্বিত উদ্যোগটা কি আসলে হয়েছে? জি, আপনার একদম যে সমন্বিত উদ্যোগ ছিল না তা না, সবাই সমন্বিত একটা কোঅর্ডিনেশনের মধ্যে এটা যে যাক এটা চেয়েছে। কিন্তু আপনার একটা বিষয় কি, বিগত সরকারের অনেক আপনার বিষয় ছিল যে বিষয়গুলোর সাথে শিপ রিসাইক্লিংকে ওনারা আপনার অ্যাড্রেস করতে পারেনি। এটা আমি মনে করবো যে এটা অ্যাড্রেস করতে না পারার ব্যর্থতা। যদি এটা হতো তাহলে হয়তো আরও জিনিসটা একটু অ্যাড্রেস হতো। আমি কেন বলছি, শুধু মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি একা এটিকে আপনার ক্যারি ফরওয়ার্ড করছে, এটি একা করছে। অন্যান্য মিনিস্ট্রিজগুলো ওনারা কিন্তু খুব একটা এগিয়ে আসেনি, শুধুমাত্র কিছু আপনার লিগ্যাল ব্যাটল ছাড়া। তো বর্তমানে এসে আমরা যখন ইন্টারিম সরকারের অধীনে আছি, আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য মিনিস্ট্রিজগুলোও ইনভলভ হতে চাচ্ছে এবং ইনভলভ হচ্ছে নানাভাবে। সেটা লিগ্যাল ইস্যুতে হোক, আপনার স্ট্রাকচারাল ফরমেশনের বিষয়ে হোক, নানাভাবে একটা চাচ্ছে। এই জিনিসটা গ্যাপ ছিল। এখন সামনের সরকার কিভাবে বিষয়টিকে দেখে আমরা, সেটিও একটি বিষয়। তবে আপনার প্রশ্নের উত্তর যদি দিতে যাই, যে
এটি আপনার সমন্বিত উদ্যোগের মধ্যে আরেকটা বড় বিষয় যেটা মিসিং ছিল, আমরা সকল ইন্টারন্যাশনাল যে পার্টিসগুলো ছিল তারা বাংলাদেশের আপনার এই শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে আপনার সত্যিকার অর্থে আপনার স্ট্যান্ডার্ড ওয়েতে যাওয়ার, যেটি আপনার আপনার যে জিনিসটা আপনার একেবারে গোড়ায় ধরে কাজ করার কথা ছিল, ওই জায়গাটাতে মিসিং। সবাই শুধু আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে ব্লেম অ্যান্ড শেম করে গেছে, কিন্তু ব্লেম অ্যান্ড শেম করার পাশাপাশি আমাদেরকে এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য কোনো রকমের কম্প্রিহেন্সিভ উদ্যোগ আমরা কিন্তু চোখ পড়েনি। আমরা এজ এ থার্ড পার্টি আমরা যেটা করেছি যে আমরা অবশ্যই ভুলগুলোকে দেখিয়ে দিব, আমরা ভুলগুলোকে দেখিয়ে করেছি, ক্রিটিসাইজ করার চেষ্টা করেছি যাতে এই ক্রিটিসিজমের মাধ্যমে জিনিসটা শোধরায়। আর শ্রমিকদের ব্যাপারে শ্রমিকদেরকে আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জায়গা থেকে যেটা আমাদের আপনার মোরাল ডিউটি বলে আমরা মনে করেছি, আমরা আমাদের কাজটা করে গেছি এবং মালিকপক্ষ আমাদের বিষয়টিকে আপনার ওনারা অ্যাকসেপ্ট করেছেন। যে জিনিসটা ওনারা আগে বুঝতো না, এখন ওনারা কিন্তু ওই বিষয়টা থেকে সরে এসছে। ওনারা এখন আমাদের সাথে আপনার আমাদেরকে অ্যাকসেপ্ট করছে এবং অ্যাক্সেস দিচ্ছে। তো ওনাদের দিক থেকেও আমি মনে করি যে পজিটিভ ছিল, কিন্তু কোথায় যেন একটা সমন্বয়হীনতা আসলে থেকে গিয়েছিল। নিশ্চয়ই আপনাদের দুজনের আমরা আরো বিস্তারিত আলোচনা শুনবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি নিয়ে। শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ইয়ার্ডগুলো যে গ্রিন হওয়ার কথা ছিল সেটা আসলে পুরোপুরি কেন নির্ধারিত সময়ের মধ্যে করা যায়নি, এ বিষয়ে এইচএম শিপিং লাইনের পরিচালক মোহাম্মদ সারোয়ার আলমের একটি বক্তব্য রয়েছে। আমরা আগে শুনে আসি, তারপর আমরা আলোচনায় ফিরব। না, আমরা আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে এখনও এই যে টাইমটা আমরা বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন থেকে এই টাইমলাইন যেটা ছিল আজকে পর্যন্ত 26শে জুন 2025, এটাকে এক্সটেন্ড করা যায় কি না ইন্টারন্যাশনাল বোর্ডের সাথে আলাপ আলোচনা করে, সেজন্য আমরা একটা প্রেয়ার দিয়েছিলাম। যদি আজকে পর্যন্ত এটা এক্সটেন্ড হবে কি না আমরা আনসার্টেন। তো যদি এক্সটেন্ড না হয়, এখন আপনি যেটা বলছেন 1/3 ইয়ার্ড আমরা HK3 কমপ্লায়েন্স আমরা সার্টিফিকেট পেয়েছি, কিন্তু এর পাশাপাশি আরও প্রায় 10 থেকে 15টা ইয়ার্ড এটা কমপ্লায়েন্সে সার্টিফিকেট পাওয়ার খুবই নিকটে, যেগুলো অডিট পর্যায়ে আছে। এবং আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ হয়তো আরও 10 থেকে 15টা ইয়ার্ড হংকং কমপ্লায়েন্সের গাইডলাইন অনুযায়ী সার্টিফিকেট পাবে। আসলে আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও ওদের ম্যাক্সিমাম ইয়ার্ড কিন্তু গ্রিন ইয়ার্ডে রূপান্তর করেছে। ওখানে জাইকার মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্টের কোলাবোরেশনে ওনারা একটা ফান্ডিং পেয়েছে। আমরাও এখানে বাংলাদেশের গভর্নমেন্টকে বিভিন্নভাবে আমরা অ্যাপ্রোচ করেছি একটা সফট লোনের ব্যবস্থা করার জন্য, এবং জাইকার প্রতিনিধিও ওনারা বিভিন্ন সময় এখানে আমাদের ইয়ার্ড ভিজিট করেছে। মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিতে ওনাদের সাথে জয়েন্ট কোলাবোরেশন আমরা মিটিংও করেছি, কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা আজ পর্যন্ত আমরা কোনো সহযোগিতা আমরা পাইনি। আপনি জানেন এক একটা ইয়ার্ডের সাইজ অনুযায়ী একটা নর্মাল ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ডে রূপান্তর করার জন্য 50 থেকে 80 কোটি টাকা দরকার, যেটা সম্পূর্ণ আমরা এই পর্যন্ত যে কয়েকটা ইয়ার্ড গ্রিন ইয়ার্ডের সার্টিফিকেট পেয়েছে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে নিজস্ব মালিকানায় আমাদের নিজস্ব ফান্ডিং থেকে আমরা এই টাকাটা আমরা স্পেন্ড করেছি। গভর্নমেন্ট থেকে আমরা কোনো সুবিধা পাইনি, ইভেন ব্যাংক থেকেও আমরা স্বল্প সুদেও আমরা ঋণের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, ওইটাও আমরা পাইনি। তো আপনি জানেন বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের এই সেক্টরটা আমরা একটা মন্দা সময় আমরা পার করছি। বিশেষ করে কোভিডের পর থেকে আপনার 2021 থেকে বাংলাদেশের ডলার ফ্ল্যাকচুয়েশন যে লস, এই লসের ধাক্কা আমরা এখনও সামাল দিতে আমরা পারি নাই। এর পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে দামের একটা তারতম্য ছিল, ওইটার জন্য আমরা এখানে শিপ ব্রেকিং সেক্টরে আমরা যারা আছি আমরা বিরাট অঙ্কের আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। তো এর পাশাপাশি একটা ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ডে রূপান্তর করার জন্য যে ফান্ড দরকার, ওই ফান্ডটা এখন অনেক ব্যবসায়ীর কাছে নাই। তো আমরা আশা করব, আমরা গভর্নমেন্টকে আমরা আশা করব ওনারা যে ফরেন যে ফান্ডিং এর যদি একটা ব্যবস্থা করতে পারে, বিশেষ করে জাইকার মাধ্যমে, এটা আমাদের এই সেক্টরের জন্য খুবই উপকৃত হব। আমি বলবো এটা এক্সটেনশন এবং আইনের যেটা সংশোধন বলছেন, এটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিকে আরও আগে থেকে ইনিশিয়েটিভ নেওয়ার দরকার ছিল। ওনারা কাজ করছে, তো আমি আশা করব ওনারা যত দ্রুত সম্ভব এই আইনটা সংশোধন করার জন্য, এবং এটার যে টাইম ফ্রেমটা আন্তর্জাতিক
অর্গানাইজেশনের সাথে আলাপ আলোচনা করে এটা যদি টাইম ফ্রেমটা যদি একটু বর্ধিত করা যায়, তাহলে আমাদের এই সেক্টরের সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই উপকৃত হব। দর্শক, আমরা শুনছিলাম HM শিপিং এর পরিচালক মোহাম্মদ সারোয়ার আলমের বক্তব্য। আমরা স্টুডিওতে আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গ্রিন শিপ রিসাইক্লিং এর দুজন এক্সপার্ট, প্রকৌশলী মাহবুবুর রহমান এবং মোহাম্মদ আলী শাহিন। আমরা আগে প্রকৌশলী মাহবুবুর রহমান আপনার কাছে আবার যেতে চাই, যে ওনার বক্তব্য শুনছিলেন যে ফান্ডিং নিয়ে উনি নানা ধরনের বিভিন্ন ওয়ের কথা বলছিলেন যে কিভাবে কিভাবে হতে পারে। আপনার মতামত জানতে চাই এই জায়গাতে। আপনি শুনে খুশি হবেন, 2023-এর 22শে অক্টোবর বাংলাদেশ ব্যাংক, আপনার ওর একটা বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্সিং পলিসি আছে। সেই পলিসি 2023-এর 22শে অক্টোবর সেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়। আগে বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের যে লিস্টিং, অর্থাৎ কোন কোন খাতে তারা সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের সফট লোনগুলি দিতে পারে, সেটা কিন্তু গ্রিন শিপ বিল্ডিং অ্যান্ড গ্রিন শিপ রিসাইক্লিং এটা কিন্তু এনলিস্টেড ছিল না। সো 2023-এর 22শে আগস্টের পরে অ্যামেন্ডমেন্ট যেটা হয় সাস্টেনেবল ফাইন্যান্সিং পলিসি, সেখানে 84 নাম্বার, আমার যতদূর মনে পড়ে যে 84 নাম্বার পয়েন্টে লিস্টিংয়ে হচ্ছে গ্রিন শিপ বিল্ডিং অ্যান্ড শিপ ব্রেকিং, ওখানে কিন্তু লিস্টিংয়ের মধ্যে চলে আসে। এর মানে হচ্ছে বাংলাদেশ তার পলিসিতে কিন্তু অলরেডি সেটা ইনক্লুড করে। এখন আমাদের যেটা দরকার সরকারের তরফ থেকে, আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, তারা যেন শিডিউল ব্যাংকে একটা এসওপি অর একটা প্রসেস ম্যাথোডোলজি কীভাবে সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ে শিপ বিল্ডিং অ্যান্ড শিপ রিসাইক্লিংকে ফিন্যান্স সফট লোনগুলি দেওয়া যায়, সেটা শুধুমাত্র এখন একটা এসওপি বা একটা সার্কুলারের, মানে আমার মনে হয় শুধু এই সার্কুলার ইজ এনাফ, যে একটা যদি গাইডলাইন শিডিউল ব্যাংকগুলোকে দিয়ে দেয়। এবং ওয়ার্ল্ডের কিন্তু প্রচুর সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের অনেক গেটওয়ে আছে। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু এই সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের গেটওয়েগুলোকে যদি এই প্রসেসে বা থ্রু বাংলাদেশ ব্যাংক অ্যান্ড শিডিউল ব্যাংক, সেটা কিন্তু এই যে 84 লিস্টিংয়ে যেই শিপ রিসাইক্লিংয়ে ইনভেস্ট করার স্কোপ, সেটা কিন্তু কাজে লাগাতে পারে। সো এটা হলে কিন্তু একটা হিউজ বুস্ট আপ হবে। এবং ওয়ার্ল্ড ওয়াইড যেটা সারওয়ার সাহেব যেটা বলছিলেন, যে আমাদের পার্শ্ববর্তী দেশে জাপানের যে সফট ফ্লোরের যে ব্যবস্থাটা ছিল, আমি যতদূর জানি ইন্ডিয়ার অনেক ইন্ডিয়ান শিপ রিসাইক্লার কিন্তু জাপানের ওখান থেকে কিন্তু তেমন তারা লোন নেয় নাই, বরঞ্চ তারা আপনার যে লোকাল যে শিডিউল ব্যাংকগুলি সেই সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের আন্ডারে কিন্তু তারা এই সফট লোনগুলি ম্যানেজ করে। সো ওইটাও যদি আমরা উদাহরণ হিসাবে নেই, তাহলে বাংলাদেশে যেহেতু পলিসি অলরেডি আপডেটেড, শুধুমাত্র এক্সিকিউশনের বিষয়। এই ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের মানে কোনো কি সমস্যা আছে যে নেওয়ার ক্ষেত্রে? কোনো সমস্যা নাই, কারণ আমরা বরঞ্চ প্রাউডলি বাংলাদেশ কিন্তু অ্যাপ্রোচ, দিস ইজ এ অ্যাপ্রোচের একটা বিষয়, যে যেহেতু বাংলাদেশ রেটিফাই করার কারণেই আজকে হংকং কনভেনশনটা এনফোর্সড হয়েছে। সো আমরা কিন্তু প্রাউডলি অ্যাজ এ গ্লোবাল কন্ট্রিবিউটর হিসেবে, যেটা শাহিন সাহেব একটু আগেই যেটা বলছিলেন, যে আমরা কিন্তু সেটাকে এনকেশ করতে পারি নাই। সো দিস ইজ দ্য টাইম, যেহেতু আজকে এই 26শে জুন হংকং কনভেনশনটা এনফোর্সড হয়ে গেল, সো এখন এটা অ্যাকুমুলেটিভ ইফোর্টে ওয়ার্ল্ডের কাছে কিন্তু জানান দেয়া, এবং ওয়ার্ল্ডে যতগুলি ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে যেখানে সাস্টেনেবল ফাইন্যান্সিং একটা হিউজ লোন এবং ফান্ডিংটা করার মতো স্কোপ আছে, সেটা বাংলাদেশ সরকার কিন্তু নিজেকে তুলে ধরতে পারে অ্যাজ এ গ্লোবাল কন্ট্রিবিউটর, যে আমি আমার কাজ করেছি, নাও অ্যাজ এ গ্লোবাল প্ল্যাটফর্ম ইউ শুড ডু সামথিং ফর আস। সো এটা অবশ্যই করার স্কোপ আছে। শুধুমাত্র আমি বলবো এই ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে এই গ্লোবাল আওয়াজটা তোলার জন্য এবং এই এটাকে আদায় করে নেওয়ার মতো সুযোগ কিন্তু এখনও আমার মনে হয় বাংলাদেশের কাছে রয়ে গেছে। নিশ্চয়। আমরা মোহাম্মদ আলী শাহিন আপনার কাছে যেতে চাই। আমরা যদি লোনের বাইরে বলি, যে আপনি আপনার শুরুতে আপনার বক্তব্যে একটা কথা বলছিলেন যে বিদেশি যারা বাংলাদেশে জাহাজ বিক্রি করছে তাদেরও একটা দায়বদ্ধতার জায়গা আছে, সেটা কীরকম একটু বিস্তারিত যদি জানতে চাই। তাদের কি এই ক্ষেত্রে কি অনুদান বা কোনো ধরনের ফান্ডিং, এইটা আসলে কিভাবে সম্ভব? না, এটা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে আপনার
আপনার অ্যাপ্রোচের বিষয়, যে এটি মাহবুব সাহেব একটা বলছিলেন যে এখন অ্যাপ্রোচ তো ওভাবে করা হয় নাই। এখন অ্যাপ্রোচ আপনি তো ট্রেন তো চলে গেছে, আপনি মিস করছেন, আমরা তো মিস করে ফেলছি। কীভাবে মিস করছি? যখন আপনার 2 বছর আগে যখন রেটিফিকেশনের জন্য বাংলাদেশ এগ্রি করলো, আপনার দেন দরবারটা তখনই করা উচিত ছিল। আপনার কাছে ধরা ছিল তখন, আপনি যখন ধরা ছিল তখন আপনি কত বড় একটা জিনিস দিয়ে দিলেন, কিন্তু বিনিময়ে আপনি কিছুই নিলেন না। আপনি আমরা বাংলাদেশ সরকার তখন আপনার এটাকে মানে দূরদৃষ্টির কোনো চিন্তাভাবনাই দেখালো না, মানে জাস্ট এগ্রি হইতে হবে। কোনো একটা দেশ বলেছে বা ফোর্স করছে, আপনারা এগ্রি করে ফেলেছে। তো এখন ট্রেন যখন চলে যায়, এখন আপনি আর এখন সেটা বলে লাভ নাই। এখন যেটা করতে হবে, যেটা আমি শুরুতেই বলছিলাম, এখন যার মাথা তারই ব্যথা। বিষয়টা হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই এখন এটা ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করতে হবে, বাংলাদেশের ইন্টারনাল ব্যাংকের মাধ্যমে হোক, নিজেদের কোনো উদ্যোগের মাধ্যমে হোক, কারণ একটা বিশাল অঙ্কের টাকা কন্ট্রিবিউটও তো করে এই শিল্প। তো সেটার দিকে বিবেচনা করে যেহেতু, এবং অন্যান্য লিমিটেশনসগুলো চিন্তা করে আমার মনে হচ্ছে যে এটা ইন্টারনালি আমাদেরকে করতে হবে, কারণ আমরা আসলে সুযোগটা হারিয়ে ফেলেছি। কিন্তু যে সুযোগ আমাদের কাছে সামনে আছে, এখন আমাদেরকে সেটা দেখতে হবে। সামনের সুযোগটা কি? নেক্সট 10 to 15 ইয়ার্সের মধ্যে আপনার 10 থেকে 12 হাজারের মতো জাহাজ সারা বিশ্বে আপনার ডিসপোজালের জন্য তৈরি হয়ে যাবে। ওগুলো ভাঙতে হবে। তো ওগুলো ভাঙবে কারা? যেহেতু বাংলাদেশ শিপ রিসাইক্লিং একটি প্রধান দেশ হিসেবে ধরা হয়, তাহলে দেশ আছে কয়েকটা মাত্র, তো এতগুলো জাহাজ তো ওরা ভাঙবে না। কিন্তু বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, এখন যেহেতু আপনার সেটিকে মাথায় রেখে এবং কমপ্লায়েন্সগুলোকে, স্ট্রিক্ট কমপ্লায়েন্সগুলোকে মাথায় রেখে, আমরা যদি এখন থেকে আপনার সেইটা মাথায় রাখি যে ভবিষ্যতে আমাদের ফায়দা হবে, বেনিফিট হবে, সেটাকে যদি মাথায় রেখে আমরা ইন্টারনালি যদি নিজেরা ম্যানেজ করে ফান্ডটা করে আমরা যদি গ্রিন স্ট্রাকচারের দিকে চলে যাই, আমার মনে হচ্ছে সেটাই হচ্ছে যে বাস্তবতাকে ফেস করার একটা বড় উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। আদারওয়াইজ কে দিল না কে দিবে, এটা আমরা এখন আর চেয়ে থেকে লাভ নেই। আমরা সামনের যে অপরচুনিটি আসতেছে, বিগ একটা বাঞ্চ অফ শিপস আর ওয়েটিং, ওইটাকে কিভাবে ধরা যায়, ওই কম্পিটিশনে কিভাবে আপনার ভারতের সাথে বলেন, পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোর সাথে টিকে থাকা যায়, সেই দিকে রাখতে হবে। ভারতের আপনার 80 থেকে 100-র উপরে আপনার গ্রিন হয়ে গেছে শিপইয়ার্ড, এবং ওরা আরো করছে ওরা নিজেরা আরো করছে। তো সেই জায়গায় এটা বুঝতে হবে সে কেন করছে। সে এতগুলো ইয়ার থাকা সত্ত্বেও এবং এতদিন ধরে কমপ্লায়েন্স মেনে আসা সত্ত্বেও সে আরো করছে, তার মানে সে কম্পিটিশনের জন্য নিজেকে রেডি করতেছে। সেই জায়গায় আমরা আছি এই জায়গায়। আরেকটা বিষয় হচ্ছে, সারোয়ার আলম তিনি বলছিলেন যে এই যে হংকং কনভেনশনের যে সময়সীমা, সেটা তো শেষ, নতুন করে সময় বাড়ানো যায় কিনা এরকম একটা সম্ভাবনা, বা উনি অ্যাপিলের কথা বলছিলেন, এটা কি সম্ভব? না, এটা আসলে আমি জানি না কিভাবে এটা বাস্তবসম্মত একটা প্রস্তাব হয়। এটা আসলে এর সাথে সারোয়ার সাহেব যেটা বললো, সেটা আসলে এটা সম্ভব নয় ইনে ওই পার্সপেক্টিভে। আপনার হংকং কনভেনশনকে অ্যাডাপ্ট করার দায়িত্ব হচ্ছে সেই নিজের দেশের। ওয়ার্ল্ড ওয়াইড যখনই যে কনভেনশন, যে কোনো কনভেনশন যখন এনফোর্সড হয়ে যায়, তখন আপনার রুলস রেগুলেশন, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে সেটা কিন্তু তাকে আইন পরিবর্তন করে নিজস্ব মেকানিজম, হংকং কনভেনশন গাইডলাইনে ক্লিয়ারলি মেনশন করা যে ইউ হ্যাভ টু প্রডিউস সাম মেকানিজম টু অ্যাডাপ্ট। তো তার মধ্যে মেকানিজমটা হতে পারে যে ফেজ আউট, অর্থাৎ কয়েকটা ফেজে আমি যদি ইয়ার্ডগুলি ডেভেলপমেন্টের সাথে সাথে তাকে যদি রিসাইক্লিংয়ের স্কোপ দেই, বাট এই ক্রাইটেরিয়াটা কিন্তু গভর্নমেন্টকে সেট করতে হবে। এখানে ইন্টারেস্টিং একটা খুব ব্যাকলগ, এখনও কিন্তু শিপ রিসাইক্লিং রুল 2011 কিন্তু কার্যকর। আমাদের একটা প্রজেক্টের আন্ডারে বাংলাদেশ সরকার হংকং কনভেনশনকে অ্যাডাপ্ট করে শিপ রিসাইক্লিং রুল 2025 অ্যামেন্ডমেন্ট করছে। সো যেহেতু অ্যামেন্ডমেন্ট এখনও হয়নি এবং 2011 শিপ রিসাইক্লিং রুল এখনও অ্যাক্টিভ, এই মাঝখানে হংকং কনভেনশন কিন্তু এখানে জাম্প করে ইন করলো। সো ইন্টারিম পিরিয়ডে দিস ইজ ভেরি মাচ নেসেসারি। ইন্টারিম পিরিয়ডে এই ইন্ডাস্ট্রিটা কিভাবে চলবে সেটা কিন্তু গভর্নমেন্টের খুব দ্রুত একটা আপনার এসআরও, একটা আপনার স্ট্যান্ডিং অর্ডার অর একটা এনি সার্কুলার, সেটা জারি করে মেকানিজমটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এই মেকানিজমের মধ্যে 100% কমপ্লায়েন্ট ইয়ার্ড এবং 80% কমপ্লায়েন্ট ইয়ার্ড তারাও রিসাইক্লিং করার সামর্থ্য রাখে, ক্যাপাবল। এটা হচ্ছে উইথ এ মনিটরিং। ওখানে বলাই আছে হংকং কনভেনশনে, তুমি তাকে ডিএসআর ইস্যু করতে পারো, কিন্তু তাকে কন্টিনিউয়াস একটা মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে।
সো এটা গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে গভর্নমেন্ট কিভাবে এই ইন্টারিম যারা এখনো অন প্রসেসে আছে তাদেরকে কিভাবে অ্যাডাপ্ট করবে। এর সাথে আমি একটা গভর্নমেন্টের কন্ট্রিবিউশনের আর একটা পার্ট আমি একটু বলি। আমাদের শিপ রিসাইক্লিং জোন ওয়াজ ডিক্লেয়ার্ড ইন 2011। এই জোন ডিক্লারেশনের সাথে সাথে এই জোনের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা এটা কিন্তু 2011 পরে এত বছর পরেও কিন্তু ওখানে রোড ঘাট থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইভেন পাকিস্তানেও তার প্রত্যেকটা ইয়ার্ডের কিন্তু একটা করে ইউনিক নাম্বার আছে এবং এই ইউনিক নাম্বার অনুযায়ী সেটা অ্যালোকেশন করা হয়। যেমন পাকিস্তানে বেলুচিস্তান ডেভেলপমেন্ট অথরিটি তারা অ্যালোকেট করে, ইন্ডিয়াতে গুজরাট মেরিটাইম বোর্ড সে অ্যালটমেন্ট দেয় প্লট, রিসাইক্লিং প্লট। সো বাংলাদেশে জোন ডিক্লারেশনের পরও এখন পর্যন্ত এই যে রিসাইক্লাররা তারা নিজস্ব অর্থায়নে ইভেন যে রাস্তাঘাট পর্যন্ত তারা নিজস্ব অর্থায়নে ডেভেলপ করে, ইয়ার তো ডেভেলপ করছেই, তার সাথে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যত কিছু জড়িত এই ইন্ডাস্ট্রির সাথে সমস্ত কিছু কিন্তু রিসাইক্লাররা তারা নিজস্ব অর্থায়নে সেটা করছে। এই কারণে এক একটা ইয়ার্ডের ডেভেলপমেন্ট কস্ট ইজ সো হাই। সো এটা একটা বিরাট ব্যাকলগ। সো গভর্নমেন্টের এখানে আসলে অনেক অনেক নজর দেওয়া উচিত এবং যেটা শাহিন সাহেব যেটা বললেন এই স্টেজে আমরা যেটা ট্রেনটা যেটা মিস করেছি, এই এখন আমাদের নিজস্ব যে রিসোর্সগুলি আছে সেটাকে 100% আমরা যদি অপটিমাম ইউজ করি তাহলে এখনও এই ইন্ডাস্ট্রিটা ফিউচারিস্টিক একটা ইন্ডাস্ট্রি বা ফাইন্যান্সিয়াল বেনিফিটটা নেওয়ার মতো ক্যাপাসিটি বাংলাদেশের এখনও কিন্তু আছে। এই ইন্ডাস্ট্রি এখনও অনেক প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রি। নিশ্চয়ই মোহাম্মদ আলী শাহিন উনি অনেকগুলো বিষয় বললেন, এই যে জোনের কথা বললেন, তারপর হচ্ছে সরকারের তরফ থেকে যে অ্যাডাপ্টেশন সেটা বলছেন, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা আর হ্যাঁ উনি আমার কাছাকাছি কথাই বলছিলেন। তো এখন আপনার যে জিনিসটা গভর্নমেন্টের থেকে জিনিসটা চাওয়া হচ্ছে, এখন দরকার কি গভর্নমেন্টের মধ্যে একটা ইন্টারমিনিস্ট্রিয়াল একটা কমিউনিকেশনটা খুব দরকার, ইন্টারমিনিস্ট্রিয়াল আপনার কোঅর্ডিনেশনটা খুব দরকার। কারণ মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি একরকম বলছে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ওনারা ওনাদের যে অ্যাক্ট আছে ওই থেকে কথা বলতেছে। একটা জিনিস মনে রাখতে হবে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের বর্তমান যিনি উপদেষ্টা আছে উনি যখন বেলায় ছিলেন, বেলার একটা রিটের কিছু আপনার কোর্ট কিছু আদেশ দিয়েছে, ওগুলোর কথা উনি বলছেন এখন। আবার অন্যান্য মিনিস্ট্রি অফ আপনার লেবার, মিনিস্ট্রি অফ শিপিং, তো এই সবাইকে কিন্তু একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনটা দরকার। এটা যদি না হয় এই জটিলতাটা কিন্তু থেকে যাবে। আমরা সবাই শিপ রিসাইক্লিং, গ্রিন শিপ রিসাইক্লিংয়ের প্রমোশনের কথা বলবো, কিন্তু এই জায়গাটাতে যদি মিসিং থেকে যায় তাহলে যে জটিলতাগুলো রয়ে যাচ্ছে এগুলো কিন্তু সুরাহা হবে না সেটা। এবং তার ফলে যেটা হবে, যারা বিগ প্লেয়ার, যারা আপনার শিপ রিসাইক্লিংয়ে যারা আপনার যাদের সামর্থ্য আছে এই 50 থেকে 100 কোটি টাকার মতো ইনভেস্ট করার, তারাই টিকে থাকবে, কিন্তু বাকিগুলো আর মনে হয় না টিকে থাকবে যদি না এটা সরকারের থেকে ওই কোঅর্ডিনেশনটা আসে। এবং রুলসের যে ব্যাপারটা আছে, অফকোর্স রুলসটা ইমিডিয়েট হওয়া দরকার, কিন্তু রুলস হতে গেলেও সেই কোঅর্ডিনেশনটা আপনার সবাই একই সুরে থাকতে হবে, একই লাইনে আসতে হবে। থাকতে হবে মিনস আসতে হবে সবাইকে, কিন্তু ওইটা যতক্ষণ না আসছে রুলস হচ্ছে না। শিপ রিসাইক্লিং খুবই ইন্টারেস্টিং একটা ইন্ডাস্ট্রি তো বাংলাদেশের জন্য। কেমন আপনি আবার খুব নানাভাবে পিছিয়ে পড়াও। কিভাবে আপনার যে কোনো জিনিসের আপনার ল হয় আগে, একটা হয় আগে, রুলস হয়, বিধি হয় পরে। কিন্তু এখানেও হয়ে গেছে বিধি হয়ে গেছে 11-তে, 19-এ এসে আপনার অ্যাক্ট হচ্ছে। এখন সেই অ্যাক্টের মতো করে আপনার রুলস কমপ্লাই করে এবং হংকং কনভেনশনকে মাথায় রেখে আমরা রুলস করতে যাচ্ছি। কিন্তু এর মধ্যে হয়ে গেল কি, বাংলাদেশের একটা ইন্টারিমে একটা পলিটিক্যাল একটা চেঞ্জ, বিশাল চেঞ্জ। এখন এই চেঞ্জের সময় আপনার যারা এখন দায়িত্বে আছে ওনাদের মধ্যে কেউ আছে খুবই ইন্টারন্যাশনালি রিকগনাইজ এনভায়রনমেন্টালিস্ট। এখন স্বাভাবিকভাবেই ওনাদের যে স্ট্যান্ডার্ড, যে কমপ্লায়েন্স, যে ইস্যুগুলো নিয়ে ওনারা আগে কাজ করতো, যে ওনাদের কাজের ফলে যে কোর্টের যে জাজমেন্ট, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডের বিষয়গুলো, ওগুলো আরও স্ট্রিক্টলি চলে আসবে। কিন্তু আমি মনে করি ওনারা যথেষ্ট সহযোগিতামূলক আচরণ করছে, এবং করছে বলেই জিনিসটা আমরা এই পর্যায়ে পর্যন্ত আসতে পারছি। এবং দেখা যাচ্ছে যে বোর্ড হয়ে গেল এবং বোর্ডের কার্যকারিতাটাও চলছে। এবং বোর্ড কিন্তু বলেছে যে যারা শিপ রিসাইক্লিং, গ্রিন শিপ রিসাইক্লিংয়ের ফেসিলিটিসের কমপ্লিশনের শেষের দিকে আছে,
তাদেরকেও আমরা সহযোগিতা করব, এরকম একটা ইঙ্গিত কিন্তু তারা দিচ্ছে। দ্যাট ইজ পজিটিভ। তো এটা নিশ্চয়ই আমার মনে হচ্ছে যে একটা ইন্টারনাল একটা কমিউনিকেশন হচ্ছে, যেটার ফলে আপনার ডিজি মহোদয় এই কথাগুলো বলতে পারছে। নিশ্চয়ই আপনাদের দুজনের সঙ্গে আমরা আরো আলোচনা করব, আমাদের আরো একটা বিরতি নিতে হবে। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা দেশের একমাত্র শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি আবারও একটু যেতে চাই প্রকৌশলী মাহবুব রহমান আপনার কাছে। এই যে আপনি বলছিলেন একটু আগে যে জোন ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু সেখানে অনেক ডেভেলপমেন্টের অভাব আছে, নানা পরিকল্পনার অভাব আছে। এক্ষেত্রে আসলে এই ইন্ডাস্ট্রিটা নিয়ে আসলে যেভাবে একটা মাস্টার প্ল্যান হওয়ার কথা, সেটা কি আদৌ হয়েছে? আপনি একেবারে যথার্থই বলেছেন যে এরকম একটা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রি যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা জানি, আমরা কিন্তু ফোর্সি করতে পারি যে এই ইন্ডাস্ট্রি অনেক দূর যাবে, এর একটা প্রোগ্রেশন আছে, এর একটা ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে। এখানে কিন্তু এখনও কোনো মাস্টার প্ল্যান এটা কিন্তু তৈরি হয়নি। কারণ এখনও আমরা জানি যদ্দূর আমরা যেটা যারা অ্যাজ এ কনসালটেন্ট যখন একটা ইয়ার্ড ডেভেলপমেন্ট করতে আমরা যাই, বা যে কোনো একটা রিসাইক্লার যখন সে ইন্টারেস্ট শো করে তখন সে কিন্তু কনফিউজড যে আমার এখানে গ্যাস লাইনটা এখান থেকে ক্রস করবে কিনা, আমার যে বেরিবাদটা আসলে কি এক্সপানশন হবে কিনা, ঢাকা চিটাগাং রোডটা এক্সপানশন হয়ে কত দূর যাবে, এটা কি 8 লেন থেকে 16 লেন হবে কিনা, প্লাস হচ্ছে বীরেশ্বরা ইকোনমিক জোনেরও কিন্তু একটা এক্সটেনশনের হওয়ার কথা। সো এই যে টোটাল যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা ইট শুড কাম ইন এ মাস্টার প্ল্যান। এই রিসাইক্লিং নিয়ে, জোন নিয়ে একটা মাস্টার প্ল্যান অবশ্যই হওয়া উচিত। সো ফার মাই নলেজ এখনও কিন্তু এই মাস্টার প্ল্যানটা হয়নি। এবং এই মাস্টার প্ল্যানটা যদি সবার কাছে ডিসকাশন হয়, সবাই রিসাইক্লারদের সাথে ফাইন্যান্সের ব্যবস্থা যদি করা হয় অ্যাজ পার মাস্টার প্ল্যান, আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটা নাইস একটা অর্গানাইজড ইন্ডাস্ট্রি হিসাবে, যেমন আমাদের বিভিন্ন ইকোনমিক জোন, তারপরে এক্সপোর্ট প্রসেসিং জোনগুলি যেভাবে করে অর্গানাইজড ওয়েতে তৈরি হয়েছে, শিপ রিসাইক্লিংও ওই একই ফর্মেটে অর্গানাইজড ওয়েতে তৈরি হওয়া সম্ভব। নিশ্চয়। মোহাম্মদ আলী শাহীন, এই যে আমরা দেখলাম যে সেখানে যে বিনিয়োগের যে জায়গাটা, সেটা আমরা যে পুরনো বিনিয়োগ, সেটাই আমরা আসলে ঘুরে ফিরে দেখি। যেহেতু উনি বলছিলেন যে প্রকৌশলী মাহবুব রহমান, উনি বলছিলেন যে একটা সম্ভাবনাময় জায়গা, এত সম্ভাবনাময় একটা খাত, সেখানে আসলে নতুন বিনিয়োগের সম্ভাবনার জায়গাটা আসলে কিভাবে দেখেন আপনি? না, এটি তো অবশ্যই একটা বিনিয়োগের বড় জায়গা, এটা তো অনস্বীকার্য। যেহেতু সামনে একটা বিশাল অপরচুনিটি আছে, অনেকগুলো জাহাজ আপনার রেডি হচ্ছে রিসাইক্লিংয়ের জন্য, সে জায়গায় এটা অবশ্যই। আর বাংলাদেশ যেহেতু একটা, আমরা সামনে ডেভেলপিং কান্ট্রিজের দিকে আমরা সামনে যাচ্ছি, তো ওই জায়গায় অনেকগুলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বাংলাদেশে হবে। এবং বাংলাদেশে অনেকগুলো বড় বড় প্রজেক্ট হাতে নিচ্ছে, কিন্তু আপনার মেট্রো রেল, আপনার মনো রেল, অনেকগুলো বড় বড় ব্রিজ করবে, এবং অনেকগুলো এরকম বড় বড় প্রজেক্ট যেগুলো নিচ্ছে। তো এই প্রজেক্টের আপনার মেইন যেটা র মেটেরিয়াল লোহা, তো লোহার একটা বড় সোর্স যদি আমাদের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি হতে পারে, তাহলে এটা দেশের জন্য একটা অবশ্যই এটি বড় কন্ট্রিবিউশনের জায়গা। এটার আপনার ইনভেস্টের জায়গা তো এখানেই। প্রায় 30,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, এবং আপনার অনেকগুলো মানুষ কর্মসংস্থান হচ্ছে, 30,000 বলে, কেউ কেউ বলে আরও বেশি। এবং এটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজে অনেকগুলো মানুষ ইনভলভ কেমনে, আপনার যারা এখানে ব্যবসায়ী আছে, তাদের পরিবার আছে, তাদের আবার নিজস্ব শ্রমিক আছে, সবগুলো মিলিয়ে কিন্তু একটা বিশাল একটা মানুষ এখানে জড়িত। আপনি ঢাকার পোস্তার পারে যে আপনার লোহালক্করের যে আপনার বাজার আছে আর কি, আপনার প্রায় 15-20 কিলোমিটারের একটা বাজার, মার্কেট, আপনার ওখানে আপনার এভরি সিঙ্গেল টিনি থিং আপনার আসতেছে আপনার শিপ রিসাইক্লিং থেকে। আমরা শুধু শিপ রিসাইক্লিং এখানে লোহার প্লেটগুলো দেখি আর বড় বড় পাইপ দেখি, কিন্তু এগুলো যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু যায় দেশের বিভিন্ন অঞ্চলে। ওখানে যদি যাওয়া যায় তাহলে বোঝা যায় যে আসলে কি পরিমাণ আপনার সুযোগ এই শিল্পটা তৈরি করছে। এবং আমাদের বাসা বাড়িতে যে শীত কিনি, যে লোহার প্যারেক ইউজ করি, এটারও কিন্তু আপনার সোর্স, কিন্তু লোহার সোর্স কিন্তু শিপ রিসাইক্লিং, মানে বিনিয়োগের একটা বড় সম্ভাবনার জায়গা। আরেকটা ছোট্ট করে যদি বলেন, আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে কাজ করেছেন, এই যে গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলো হচ্ছে, পরিবেশের জায়গাটা আসলে কতটুকু উন্নত হলো, বা আর কি করার উচিত, যদি ছোট্ট করে বলেন। না, পরিবেশের জায়গাটা আমরা মনে করছি যে এটি অবশ্যই উন্নত হচ্ছে, এবং এটি উন্নত হওয়ার পথে।
কারণ যে ওয়েস্টগুলো আপনার আপনার যেগুলো আগে সাগরে ডাম্পিং হতো, সেগুলো আমরা যদি গ্রিন প্র্যাকটিসে আসি তাহলে এগুলো সাগরে ডাম্প হতে পারবে না। কারণ যদি কেউ গ্রিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও যদি কেউ এগুলো ওভাবে ডাম্পিং করে এবং সঠিকভাবে ডিসপোজাল না করে, তাহলে কিন্তু তার সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। এটা জিনিস মনে রাখতে হবে যে সার্টিফিকেটটা দেয়া মানেই আপনি যে একেবারে শুদ্ধ হয়ে গেলেন তা না। আমি সবসময় একটা কথা বলি যে সার্টিফাইড ইয়ার্ড মানি এটা গ্যারান্টি করে না যে ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, ওখানে কোনো পলিউশন হবে না। মালিকের যে উইলিংনেস, কর্তৃপক্ষের ইয়ার্ড ম্যানেজমেন্টের যে উইলিংনেস, এভরি সিঙ্গেল স্টেপ শিপ রিসাইক্লিংয়ের এটি খুবই দরকার। আপনি এক মুহূর্তের জন্য আপনি যদি একটু গাফিলতি করেন, যেহেতু এটা হেভি জব, আপনার যে কোনো একটা ইনসিডেন্ট হয়ে যেতে পারে। তো সেজন্য আপনার যেহেতু এখানে আপনার শিপ, তো এটা অনেক পুরনো শিপ, এখানে এসে স্বাভাবিক এটার মধ্যে অনেক টক্সিক জেনারেট করেই। তো সেজন্যই তো এত কথা, এত গাইডলাইন, এত আইন কানুন এবং এত ইনভেস্টমেন্টের কথা আসতেছে, এত গ্রিন সার্টিফিকেট, এত কনভেনশনের কথা বলা হচ্ছে। তো এখন এই জিনিসটাকে তো আপনার উন্নত যদি পরিবেশের দিক থেকে যদি সুরক্ষা না হয় এত কিছুর পরও, তাহলে তো এটা তো আনফর্চুনেট। তো আমরা মনে করি যে যদি গ্রিন শিপ রিসাইক্লিংয়ের যে স্ট্যান্ডার্ড পরিবেশ সুরক্ষার জন্য, সেটি যদি 100% এবং সবভাবে যথাযথভাবে পালন করা হয়, তাহলে পরিবেশ সুরক্ষা হবে। যদি এটি না করা হয় তাহলে কিন্তু এটি হবে না। আবার যদি বাংলাদেশ এমন করে, যদি কিছু আমি গ্রিন রাখলাম, কিছু নন গ্রিনে চলুক না, তাহলে ও কিন্তু হলো না। ওর ডাম্পটা এসে ওর ওয়েস্টগুলো এসে এর সামনে দিয়ে যাবে। তাহলে এ বলবে আমি এত ইনভেস্টমেন্ট করে আমি এত কিছু করলাম, কিন্তু আমার সামনে দিয়ে ওরগুলো যায়, ও তো জাহাজ কাটতেছে, তাহলে আমি কি দোষ করলাম, আমি এত কেন করলাম? কারণ গ্রিন শিপ রিসাইক্লিং কিন্তু একটু স্লো, কারণ এখানে তার অনেকগুলো নিয়ম কানুন, কমপ্লায়েন্স, সেফটি এনশিওর করতে হয়। যে জাহাজ সে আগে 3 মাসে কাটতে পারতো, সে এখন তার 5 মাস লাগতেছে, 6 মাস লাগতেছে, অনেকগুলো ডকুমেন্টেশন করতে হয়। স্বাভাবিকভাবে মালিকের প্রথম এটার সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, কারণ সে বছর শেষে যখন তার আপনার শিট দেখবে যে আমার এখানে ব্যালেন্স শিট দেখবে যে সে প্রফিটের মাত্রা আগের চেয়ে কমে গেছে। তো স্বাভাবিক এটার জন্য তার রেডি হতে হবে। কিন্তু তো এই রেডিনেসটা আমরা মনে করেছি হয়ে গেছে। যারা এখনো করেনি তাদেরও যারা প্রগতিশীল ওনার আছেন তাদের উচিত তাদের সাথে বসা, তাদেরকে আপনার বোঝানো। কারণ ইনভেস্টমেন্টের বড় জায়গা, এতগুলো আপনার অপরচুনিটি আছে, অনেকগুলো শিপ অপরচুনিটি আসার অপরচুনিটি আছে, সেগুলো ধরতে হবে। কারণ অলরেডি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু থেমে নেই। এমনও হতে পারে বাংলাদেশ যদি এরকম দোদুল্যমান অবস্থায় থাকে, পাকিস্তান কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। ওরা কিন্তু ডেসপারেট ওই জায়গায়, ওরা কিন্তু এগিয়ে যাবে। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে এই শিপ রিসাইক্লিংটাকে কিভাবে সকলে মিলে কম্প্রিহেন্সিভ একটা উদ্যোগ দরকার বলে আমার নিশ্চয়ই। প্রকৌশলী মাহবুব রহমান, এই যে উনি অনেকগুলো বিষয় বলছিলেন, যদি আমরা কনক্লুশনে আসি যে এই ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিতে, অনেকগুলো কথা আপনারা দুইজনেই বলেছেন, আরও আসলে যদি কিছু বলার থাকে যে ইন্ডাস্ট্রিটাকে আসলে এগিয়ে নিতে হলে বা সম্ভাবনাটাকে পুরোপুরি কাজে লাগাতে হলে। আমি এখানে একটু শাহিন সাহেবের সাথে একটা জিনিস অ্যাড করি। যিনি হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্টে নিয়ে যে কথাটা বললেন, সেটা কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল পার্ট শিপ রিসাইক্লিংয়ের, এবং পরিবেশের জন্য সেটা একটা বিরাট কনসার্ন। আপনি জেনে খুশি হবেন যে জাহাজে কিন্তু এখন 26শে জুন 2025-এর পরে ইনভেন্টরি অফ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল সেটা কিন্তু ম্যান্ডেটরি, হংকং কনভেনশন এনফোর্স হওয়ার পরে। এর মানে হচ্ছে বাংলাদেশে যেই জাহাজগুলি আসবে সেটা কিন্তু আমি অলরেডি হ্যাজার্ডাস ওয়েস্টটা আইডেন্টিফাইড। এখন কথা হচ্ছে যে আমাকে কিন্তু ডাউন স্ট্রিম ওয়েস্ট ম্যানেজমেন্টটা কনক্লুসিভ করতে হবে। এটার জন্য TSDF, ট্রিটমেন্ট স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি, যে সেন্ট্রালি প্রসেস করা বা ডাম্পিং ফ্যাসিলিটি, সরকার কিন্তু একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যেটা অনেক দিন আগেই কিন্তু এটা আপনার কিছু ইন্টারনাল কিছু সমস্যা ছিল। সো এখন সেটা জাইকা ফিজিবিলিটি স্টাডি করতেছে। সেটা যদি হয় তাহলে আমার মনে হয় 2028 থেকে 30-এর মধ্যে TSDF কার্যকর হয়ে যাবে। তখন কিন্তু ডাউন স্ট্রিম ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবো। প্রসপেক্টের দিক থেকে কেন এদিকে গভর্নমেন্টের নজর দেওয়া উচিত? ওয়ার্ল্ড ওয়াইড রিসাইকেল স্টিলকে এখন গ্রিন স্টিল, এটাকে বলাই হয় গ্রিন স্টিল এই কারণে যে একটা আয়রন ওর থেকে যেই স্টিলটা তৈরি হয়, সেটাতে 5 টন স্টিল তৈরি হতে আপনার 1.4 to 1.7 মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড ইমিশন হয় একেবারে আয়রন ওর টোটাল প্রসেস করতে। অথচ রিসাইকেল স্টিলকে যদি আমি আপনার প্লেট তৈরি করার জন্য বা আয়রন প্রোডাক্ট তৈরি করার জন্য যদি ইউজ করি, তখন আমার 0.4 থেকে 0.6 মেট্রিক টন
পার টন অফ স্টিল প্রোডাকশন ইমিশন হয়, যার ফলে ওয়ার্ল্ড ওয়াইড অলরেডি রিসাইক্লিং স্টিলকে এখন গ্রিন স্টিল হিসাবে আপনার এটা ডিক্লেয়ার করেছে। সো বাংলাদেশ যদি ইভেন একটা স্টেজ আসবে যখন টোটাল স্টিল, আমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট স্টিল যদি গ্রিন স্টিল এক্সপোর্টও করি, তখনও কিন্তু একটা হিউজ রেভিনিউ আমরা কালেক্ট করতে পারবো। আর একটা অ্যাডভান্টেজ বাংলাদেশের, আমাদের যে ন্যাচারাল যে বিচ অ্যান্ড আমাদের যে আপনার সি ফ্রন্ট, সেটা কিন্তু অনেক বড়। পৃথিবীর অনেক দেশ পৃথিবীর বড় বড় জাহাজগুলি ডেমোলিশন করার ক্যাপাসিটি নাই। সো বাংলাদেশ হচ্ছে একটা এমন গুড চয়েস যেটা বড় জাহাজগুলি ডেমোলিশন করার ক্যাপাসিটি আমাদের আছে। সো আমরা যদি আসলে এটাকে যদি কাজে লাগাই, সো আমি বলবো যে এটা ইট কুড বি এ ভেরি প্রোগ্রেসিভ এবং অ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য। এবং প্যারালালি পরিবেশ, যেটা বললেন যে পরিবেশ অবশ্যই কমপ্লায়েন্ট হয়ে গেলে কিন্তু পরিবেশের যে ইম্প্যাক্ট সেটা ড্রাস্টিক্যালি এটা ইমপ্রুভ করবে। এবং এখানে পরিবেশের সহযোগিতা মন্ত্রণালয়ের সদিচ্ছা এখানে খুবই জরুরি। নিশ্চয়ই আমরাও চাই যে এই সম্ভাবনাময় ইন্ডাস্ট্রির সম্ভাবনাটুকু সরকার বা স্টেক হোল্ডার যারা আছে সবাই কাজে লাগাক। আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।